দুজন চমৎকার মানুষকে নিয়ে ফিরবো। বটেই তারা চমৎকার, কারণ দুজন তাদের মতো করে তাদের জগৎটাকে তৈরি করে চলেছেন। সাদা আর কালোর মাঝে আমাদের ঘটমান বর্তমানের প্রতিচ্ছবি কিংবা কল্পনার জগতের চরিত্রগুলোকে তারা চিত্রিত করবার চেষ্টা করে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সময়টায় তাদের অন্যরকম ব্যস্ততার সময় কাটছে, কারণ আমরা জানি অমর একুশে গ্রন্থমেলা এবার ফেব্রুয়ারির ব্যাপ্তি ছাড়িয়ে মার্চ অব্দি এসে উপনীত হয়েছে, এবং তারা দুজন তাদের বই নিয়ে তাদের পাঠকের সাথে ব্যস্ততা সবকিছু মিলিয়ে মিশিয়ে, অন্তত বই যদি কারো নাই বা আসে, বই প্রেমিকেও যদি থাকেন, গ্রন্থমেলা প্রাঙ্গণে উপস্থিত হওয়াটা প্রতিদিনের একটা অভ্যাস আমাদের প্রত্যেকের পরিণত হয়। যে চমৎকার দুজন মানুষের সাথে আপনাদের আলাপ করাতে চাই। ডান থেকে আমরা পরিচয় করাচ্ছি, আমাদের ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন ফরহাদ নাইয়া, একই সাথে আছেন আল নোমান, যিনি কবি এবং চিত্রশিল্পী। দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। এই যে ২১-এর বইমেলা, এই সময় ব্যস্ততা কেমন? ব্যস্ততা এখন না আগে বেশি ছিল? ব্যস্ততা আসলে মেলা তো শেষের দিকে প্রায়, জানেন এবছর অনেক জটিলতার কারণে হচ্ছে মেলাটা একটু ধীরে, মানে একদম আমরা আসলে যারা বইমেলা কেন্দ্রিক কিছু কাজ করি, একটা বইয়ের ক্ষেত্রে বা হচ্ছে প্রকাশকদের সহযোগিতামূলক যে কাজগুলো করি, প্রচ্ছদ, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো, তো ওই বিষয়গুলো সাধারণত আমরা ফেব্রুয়ারি কেন্দ্রিক একটু প্রিপারেশন থাকে আমাদের। তো এবছর একটু লেট হওয়ার কারণে হচ্ছে আমরা একটু সময় পেয়েছি, তবে হচ্ছে আবার একটু দ্রুত সময়ের মধ্যে হচ্ছে অ্যারেঞ্জ করতে হচ্ছে। বাংলা একাডেমি একটু প্রেশারে ছিল, হ্যাঁ, তো সব কিছু মিলায় হচ্ছে প্রতি বছর হচ্ছে খুব একটা খারাপ তা বলবো না, তবে হচ্ছে লোকজন ঈদের কাছাকাছি সময়টা তো হয়তো আশা করছি যে আস্তে আস্তে শেষের দিকে হয়তো আরো লোকজন যাবে, মানে পাঠক গেলে হয়তো মেলাটা আরো একটু জমজমাট হবে। অবশ্যই পাঠককে ঘিরেই তো মেলা। আমরা একটু জানতে চাই, আসলে এই যে একজনের কাছ থেকে শুনছিলাম, এবার তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই মেলাটা আসলে দেখছি। আমরা অভ্যস্ত হচ্ছে ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা হবে, আমরা একটা অন্যরকম উৎসবে মাতবো পুরো দেশ মিলে, কিন্তু এবার হয়নি, কারণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, এটি জাতীয় নির্বাচন ছিল, এবং সেই নির্বাচনের পরবর্তীতে এই যে মেলার এখন যে পরিস্থিতি দেখছেন বা যে কয়দিন বাকি আছে, কতখানি আশাবাদী, কি মনে হয়? মেলা সাধারণত ফেব্রুয়ারিকে ঘিরি মেলাটা হয়তো, তো মানুষ ওইভাবে অভ্যস্ত। তো প্রথমত এবার যে রমজান মাসের কারণে মানুষজন খুবই কম আসা যাওয়া করতেছে এবং মেলার সেই প্রাণটা নাই। তো এটা এবছর আসলে খুব একটা জমে উঠবে না, এবং প্রকাশকরাও মেলায় যাবে কি যাবে না সেই নিয়ে তাদের একটা দ্বিধা ছিল, এবং লেখকরাও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে আসে, সেই ঈদ এবং আরও অন্যান্য বিষয়াদির কারণে, রাজনৈতিক পরিস্থিতি বা রমজান সবকিছু মিলিয়ে আর কি মানুষজনের একটা আনাগোনা কম, এবং প্রকাশকরাও হচ্ছে যাদের সাথে কথা হয়েছে তারা বেশিরভাগই খুব একটা খুশি না এবারের মেলাটায়, কারণ পাঠকরা সেরকম আসছে না, এটাই মানে প্রধান। কি মনে হয় পাঠকদের না আসার কারণ কি? এক হচ্ছে ওই যে রোজাটা পড়ে গেল, ইফতারের জন্য একটা ব্যস্ততা থাকে, তাড়াহুড়ো থাকে, রাস্তায় যানজট থাকে, এইটাই কি কারণ? এটাই প্রধানতম কারণ, এবং হচ্ছে একটু গরমও পড়ে গেছে এই সময়টায়। আর ফেব্রুয়ারি মাসটার সবার এক ধরনের প্ল্যান থাকে যে মেলাটা এরকম হবে কি হবে না, কিন্তু এবার যে একটা আপনি যেটা বললেন যে পরিবর্তিত পরিস্থিতিতে, এই কারণে হচ্ছে মানুষজন প্রথমে ভাবছে যে মেলাটা হবে না, কারণ প্রকাশক ঐক্য সহ আরো কিছু সংগঠন চাইছিল যে মেলাটা একটু পরে হোক, বা এরকম আর কি, অন্তত রমজানের পরে হোক, ঈদের পরে হোক, কিন্তু সেটা তো হয় নাই আর কি, এ কারণে আর কি। আমি আসলে মানে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম নোমানকে, যে নিজেকে যদি আমি আপনাকে বলতে চাই যে চিত্রশিল্পী হিসেবে আপনি নিজেকে প্রথমে পরিচয় দিতে পছন্দ করেন নাকি কবি? কোনটা স্বাচ্ছন্দ্যের পরিচয়? এখন ব্যক্তিগত জায়গাগুলোতে আসলে আমরা চলে আসবো, যে মেলার বাইরের মানুষটা। আমার আসলে শিল্প সাহিত্য এই দিকে আসার হচ্ছে মূল কারণ হচ্ছে চিত্রকলাকে একটু, মানে আমি একটু প্রথমে টান অনুভব করি। একটা সময় হচ্ছে ছবি আঁকতে গিয়ে আলো ছায়া, রং, নেচার এগুলো দেখতে গিয়ে আমার মনে হলো যে আমার কোনো একটা সময়ে বা কোনো পরিস্থিতিতে আমার মনে হয় যে হচ্ছে আমি শুধু রং দিয়ে অনেক কিছু প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা, তখন মনে হলো যে আমি কিছু লিখি। তো লেখার পরে হচ্ছে মনে হলো যে কবিতা লিখতে তো অনেক কিছু জানতে হয়, ছন্দ, মাত্রা, বিষয়গুলো থাকে। তখন হচ্ছে
ছন্দ সম্পর্কে মনে হলো একটু ছন্দ দেখি, তারপর মনে হলো যে ছন্দ না, আমি আমার মতো করে লিখি। তো দিন শেষে হচ্ছে মানে সর্বশেষে আমার হচ্ছে ওই ছবি আঁকার দিকেই হচ্ছে একটু বেশি টান ফিল করি। তবে শিল্পকলা আর হচ্ছে কবিতা বিষয়টা একটা নদীর দুইটা পাড়ের মতো আর কি। কখনো হচ্ছে আমার নিজের অনুভূতি, তারপর অভিজ্ঞতা, এই বিষয়গুলো হচ্ছে আমার যখন আমি একসাথে প্রকাশ করতে চাই, কখনো আমার হচ্ছে লাইন বা রং দিয়ে প্রকাশ করি, কখনো মনে হয় না আমি দু একটা লাইন লিখতে পারি হয়তো। যেমন ছবির অনেক বর্ণনা নিজের মতো করে দিতে ইচ্ছা করে না, পারা যেন এটা তখন লেখনের মধ্যে দিয়ে দিলাম। বাহ, চমৎকার। আমরা একটু ফরাদের কাছে যেতে চাই। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, জি জি। এবং তারপরে হচ্ছে গিয়ে কবি হয়ে গেলাম। খুব কঠিন বাস্তবতা থেকে আর কল্পনা বাস্তবতা কিংবা আবেগী বাস্তবতায় ঠিক আসলাম, এরকম না ট্রানজিশনটা আসলে। কেমন? না মানে আমি যে রাষ্ট্রবিজ্ঞানে পড়ে কবিতা লিখতে বসছি এমন না। আমি কবিতা লিখবো এটা আমি আমার শৈশবই ডিসাইড সিদ্ধান্ত। করছি। তো এটা হচ্ছে যে একটা আলাপ যে রাষ্ট্রবিজ্ঞান আমার কবিতারে প্রভাবিত করছে কিনা। আমি তো আমার সমাজ বাস্তবতার বাইরের কেউ না। নিশ্চয়ই না। আমাদের এইখানে সমস্ত ঘটনাই তো আমাকে প্রভাবিত করে, নানাভাবে প্রভাবিত করে। সেটার সারাংশ হচ্ছে কবিতা আকারে আসে। কবিতা হচ্ছে এমন ভাষা যেটা হচ্ছে আপনি অন্য কোনো ভাষায় বলতে পারতেছেন না। যেমন আমি ভাত খাই, এটা এই লাইনটা যেমন কবিতার লাইনের মতো না, আবার এইটারে একটু অন্যভাবে প্রেজেন্ট করলে এটা কবিতাও হয়ে ওঠে। তো এই যে আমার যে অনুভবটারে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে রূপ দিতে পারতেছি না, সেটাই আসলে কবিতা। তো এ কারণে আসলে এক ধরনের বলা যায় যে আমার রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনা আমার বোধ তৈরি করছে। সেইখান থেকে আমার কবিতার হয়তো অন্যরকম একটা রূপ তৈরি হয়েছে, বা আমি লিখতে লিখতে শিখছি যে ব্যঞ্জনাগুলো কীরকম হবে, প্রকরণটা কীরকম হবে, হ্যাঁ, বা কবিতা আমার দোত্তনা তৈরি করতেছে কিনা, চিত্রকল্পগুলো কেমন হবে, সেই জিনিসগুলো আমার যাইতে যাইতে আর কি মানে ধরেন ভিন্ন হয়েছে বা বাকবদল হয়েছে। বাকবদল হয়েছে। না, আমার একটা ব্যক্তিগত কৌতূহলের জায়গা ছিল। ধরেন রাষ্ট্রবিজ্ঞান তো সুনাগরিকের গুণাবলীর কথা বলে, তাই না? কিন্তু কবিতা লিখতে গেলেও তো এমন চরিত্র আসে যে কোনো নিয়ম মানতে চায় না। এই নিয়ম মানতে না চাওয়া মানুষটা নিয়ম মেনে পড়াশোনা করেছেন, এই বিষয়টার মধ্যে একটা দোলাচল খুঁজে পাওয়া যায়। কবিদের সম্বন্ধে একটা স্টেরিওটাইপ ধারণা আছে যে কবিদের কাঁধে একটা ঝোলা থাকবে, তারা হচ্ছে কোনো নিয়ম তাদের মানবে না। দাড়ি গোপ অনেক বড় থাকবে, চুল বড় থাকবে, হ্যাঁ, বাউন্ডুলে হবে। এই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে যেরকম একটা প্রচলন ছিল যে একটা সিঙ্গারা খেয়ে শুধু দুপুরবেলা কাটাই দিত, এটা খুব একটা আমার কাছে মনে হয় একটা টিপিক্যাল টাইপের ধারণা। অনেক বড় বড় মানুষ এখন সময় এটা প্র্যাকটিক্যাল না নাকি? না, তবে কবিতা যেটা করবে আপনাকে একটু বৈরাগ্য দিবে, যেটা আপনি একদম কোথাও গিয়ে একদম মানে একদম স্ট্রাকচারাল কাঠামোবদ্ধ একটা মানুষ হয়ে উঠতে পারবেন না, এরকম একটা ব্যাপার মনে হয় থাকে আর কি। হ্যাঁ, একটা ফ্লুইডিটি এরকম তো একটা বিষয় একটা থাকতেই হয়। লুসিড একটা বিষয় তো মানে বাস্তবতা raw সেখানে- একটা ব্যাপার থাকে সেখানে কবিতার সেটা ক্ষেত্রে। থাকে। আমি এখানে আসলে আলদমানের কাছে জানতে চাচ্ছি যে আপনার কিন্তু ভেরি ইন্টারেস্টিং একটা তো হচ্ছে আপনি আঁকিয়ে, আপনি চিত্রশিল্পী, তার পাশাপাশি আপনি কবি। তো কবি যখন, তখন আমি নিজের ভাব প্রকাশ করতে পারছি, যখন আমি নিজের চিত্রশিল্পী তখন আমি নিজের মতন করে ছবি আঁকতে পারছি। কিন্তু যখন আমি প্রচ্ছদ নিয়ে কাজ করি তখন কিন্তু বাস্তবতাটা ভিন্ন। একটা প্রচ্ছদ মানে হচ্ছে একটা গল্পের বইকে বা বইয়ের ভেতর যাচ্ছে সেটাকে তুলে ধরছে। এই প্রচ্ছদে আসা হলো কিভাবে? প্রচ্ছদে আসা হচ্ছে আমার আসলে আমি ছোটবেলা থেকে প্রচুর ইলাস্ট্রেশন দেখতাম। আচ্ছা। আমাদের ঈদ সংখ্যাগুলো, তারপর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী হচ্ছে কলকাতার যে হচ্ছে ঈদ সংখ্যাগুলো আর কি প্রচুর আমি দেখতাম, আমার ভালো লাগতো। আমার মনে হতো যে আমরা মনে হয় কোথায় যেন পিছায় আছি। হ্যাঁ, তো আমি হচ্ছে আমার যদি মনে পড়ে ওর সাথে হচ্ছে আমার স্কুল থেকে পরিচয়, তো ও আর আমি হচ্ছে এগুলো দেখতাম প্রচুর। আচ্ছা। ইভেন হচ্ছে আমরা খোঁজ রাখতাম যে কোন পত্রিকায় হচ্ছে কার লেখা আসলো, ওই লেখায় কার ইলাস্ট্রেশন, প্লাস হচ্ছে দেশের কোথা থেকে কোন ছোট পত্রিকাটা বের হলো। মানে কি ছোট থেকে কৌতূহল ছিল এই বিষয়টা নিয়ে আপনাদের? না, ছোট বলতে একদম ছোট না, মানে যখন একটু হ্যাঁ, বড় হয়ে ওঠে আর কি। এটা নেই। ক্লাস 9-এ আর কি। আমরা প্রথম ম্যাগাজিন বের করি ক্লাস 10-এ। এসএসসি পরীক্ষার আগে আমাদের 13 দিন বন্ধ ছিল, এবং ওই 13 দিনের সময় আমরা একটা গ্যাপ পাইছি। তো ওই সময় আমরা একটা ম্যাগাজিন বের করি নূরজাহান নামে, তো ও আর আমি মিলে। তো সেটা নিয়ে একটা বড় একটা পরীক্ষার আগে আমরা পড়তে বসতাম ওরা ম্যাগাজিন, এটাই হওয়ার কথা ছিল। চমৎকার, ব্যতিক্রমী তবে মানুষ এমনই হয়। সবচেয়ে মজার ব্যাপার হইতেছে যে ওই ম্যাগাজিন করতে গিয়ে দেখলাম যে আমাদের ম্যাগাজিনের প্রচ্ছদটা কে করবে, তখন সেটা করে ওই হচ্ছে আপনার প্রথম প্রচ্ছদ। হ্যাঁ, হ্যাঁ। এরপরে প্রায় 2000-এর বেশি প্রচ্ছদ করেছেন। হ্যাঁ,
একটু কম বেশি হতে পারে কম বেশি হতে হিসাব করে রাখিনি তো। আর হচ্ছে মানে প্রচ্ছদটা আসলে আমি করতে চাই একটু স্বাধীনভাবে। তো অনেক সময় হয় কি যে কোনো প্রকাশক বা লেখক আমার সাথে যোগাযোগ করলো, আমাকে একটা প্রচ্ছদ করে দিতে হবে। তো আমি তো আসলে একটা উপন্যাস, দীর্ঘ উপন্যাস, আমি পুরোটা পড়ার সময় থাকে না এখনো। তখন হয় কি যে আমি আসলে মনে হয় যদি লেখকের সাথে কথা বলা সম্ভব হয়, কারণ অনেক সময় প্রকাশক যোগাযোগ করে, আচ্ছা, তা আমি পাণ্ডুলিপিটা চেয়ে নিই আর কি। তখন হচ্ছে পড়ি, কারণ একটা মানে উপন্যাস বা গল্পের মধ্যে পুরোটা হচ্ছে একটা প্রচ্ছদ অল্প একটু পরিসরে আনা যায় না। তো ওই পুরোটাও সম্ভব না, মানে ভিতরে কি আছে, ওই পরিবেশটা, আবহাওয়াটা কি আছে, তো এটা তো সম্ভব না। তখন আমি চিন্তা করি যে এমন কিছু আঁকা যায় কিনা বা এমন একটা জিনিস দাঁড় করানো যায় কিনা যে বইটা যখন কেউ ধরবে পাঠক, তখন তাকে আকৃষ্ট করবে এবং বই পড়ে তার যেন মনে হয় না যে এই লেখার সাথে এই প্রচ্ছদটা যায় না বা বেমানান। কিন্তু কখনোই যেন, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে গল্পের মধ্যে কি আছে ওইটা যেন আমি প্রচ্ছদে মানে পুরোটা না আনি, কারণ হচ্ছে কিছুটা রহস্য থাকা হ্যাঁ দরকার। এক্স্যাক্টলি। আর হচ্ছে এখানে বিষয় আছে অনেক সময় বিমূর্ত হচ্ছে, মানে এই যুগটা তো আমরা আসলে মডার্ন, পোস্ট মডার্ন, এখন হচ্ছে অন্য যুগের দিকে যাচ্ছি আর কি, এখন তো রিয়েলিজমের ওই যুগটা নাই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে ছোট্ট একটা মানে মিনিমাল কিছু একটা দিয়ে আসলে আমি প্রকাশ করি, যাতে হচ্ছে যখন পাঠক বইটা ধরবে তখন তার কাছে মনে হবে যে একটু নান্দনিক, বা এই চেষ্টা করি আর কি। এবার একটু ফরাদের কাছে যাব। আপনাদের হারপুন এবং রাষ্ট্র নামে দুটি পত্রিকা আপনারা সম্পাদনা করেন আর কি। এই পত্রিকাগুলোর মাধ্যমে নতুন লেখকদের জন্য আসলে কি সুযোগ তৈরি হয়, আসলে বা কি প্রথম থাকে? যে আলাপটা তৈরি হয়েছিল যেটা হচ্ছে এই ম্যাগাজিনগুলো, এগুলোরে বলা হতো লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন ছিল হচ্ছে নতুন কোনো চিন্তা চর্চার জায়গা, নতুন ভাবনা, নতুন আঙ্গিকের কাজ করার জায়গা, যেটার অন্য কোনো মিডিয়া আপনার ওই স্পেসটা দিবে না। কিন্তু এখন আসলে এই লিটল ম্যাগাজিন বা পত্রিকার যে যুগ, এটা আসলে শেষ হয়ে গেছে ইন আ সেন্স, মানে এই সেন্সে বলা যায় যে আপনি চাইলে আপনার ওয়ালেই একটা আপনার লেখাপত্র, যে কোনো কিছু নতুন চিন্তা হাজির করতে পারতেছেন এবং সেটা প্রচুর হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতেছে। সেইখানে একটা আলাদা করে পত্রিকা বের কইরা আরেকজনের থেকে একটা কবিতা, একটা গল্প বা একটা ডিফারেন্ট কিছু নিয়ে একটা সংকলনের মতো করে তো লাভ নাই, ওইটা আসলে ঠিক একটা জাতের কিছু হয় না আর কি। তো এই কারণে হচ্ছে যে বাংলাদেশে লিটল ম্যাগাজিন, বা আমার ওইটা পত্রিকা বলছেন আপনি, আসলে হবে লিটল ম্যাগাজিন। তো এখন আসলে লিটল ম্যাগাজিন নাই। তো এই বাংলাদেশে এই চর্চাটা লিটল ম্যাগাজিনে যেটা হচ্ছে বাংলাদেশের আধিকারিক কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই হয়তো পত্রিকাটা চাপিয়ে দিয়েছি। অসুবিধা নাই। প্লিজ। তো লিটল ম্যাগাজিন বাংলাদেশে এখন ওই অর্থে সেই 80 বা 90-এর দশকে যেরকম চর্চাটা চলতো সেইটা নাই। কারণ হচ্ছে এটা ওই যে জায়গাটা বললাম যে প্রাসঙ্গিকতা হারাইছে, ওয়েব ম্যাগাজিনে শিফট করছে। তাহলে সেখানে হারপুন বা রাষ্ট্র আসলে কি প্রয়োজনীয়? এইখানে আমরা হচ্ছে একটু বিশেষ সংখ্যা করি, যেমন লাস্ট ইস্যুটা করছিলাম আমরা হচ্ছে ভাষা ও শিক্ষা নিয়ে রাষ্ট্রের এটা। আচ্ছা। আর হারপুনের এক লাস্ট সংখ্যা, মানে দুটোর লক্ষ্য কি আলাদা? হারপুন আর রাষ্ট্রের লক্ষ্য কি, কোনটার কি লক্ষ্য? হারপুন কাজ করে পুরো ফিকশন আর নন ফিকশন বোথ, আর হচ্ছে রাষ্ট্র একাডেমিক আর কি একদম। আচ্ছা। মানে একটু রিসার্চ বেসড, সেমি একাডেমিক বলা যায়। আচ্ছা। আমরা হারপুনের লাস্ট ইস্যু করছিলাম মদ নিয়ে আর কি, কারণ বাংলাদেশে মদের অ্যানথ্রোপোলজিক্যাল আলাপ, সোশিও কালচারাল ইম্প্যাক্ট, এইগুলো নিয়ে খুব একটা কাজ হয় নাই। তো ওই জায়গা থেকে একদম প্রাচীন ভারতে, প্রাচীন মিথে যে মদের ব্যবহার, রিলিজিয়ন কিভাবে মদকে দেখে, একদম সমস্ত জায়গা থেকে অ্যালকোহলকে দেখার একটা 400 পৃষ্ঠার মতো একটা সংখ্যা বের হয়েছিল হারপুনের। এটা কি অনলাইনে মানে পড়ার কোনো সুযোগ আছে? মানে আমরা চাইলে পড়তে পারবো, কোনো রাস্তা আছে পড়ার? অনলাইনে বলতে এটা আমাদের পাবলিশ হওয়ার এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে, কারণ 400 কপির মতো করছিলাম এটা। আচ্ছা। কিন্তু আমাদের ওয়েবসাইট আছে, ওখানে আমরা অনেকগুলো লেখা প্রকাশ করছি, তবে পুরোটা নাই আর কি। আচ্ছা। ওকে। এই আর কি। এখন আমাদের পাঠক হিসেবে যে পড়বার আগ্রহ হলো, 400 পাতায় আপনারা কি লিখেছেন, কি খুঁজে বার করেছেন, আমাদের কি উপায় হবে, সেটা আসলে আমরা জানতে এবং বুঝতে চাই। আমাদের কি উপায় হবে? রিকোয়েস্ট করলে আপনারা আবার ছাপাবেন কিনা? না, আমরা রিপ্রিন্ট করার চিন্তা করতেছি, আরো কিছু লেখা সংযোজন করব, আবার কিছু লেখা হয়তো বাদ দিয়ে দেব, যেটা হয়েছে। চমৎকার। আলদমানের কাছে আসতে চাই। 2000 প্রচ্ছদ, অনেক গল্প বাড়ি গল্প, শুধু এটা না যে বইয়ের গল্প বা কবিতার বা ছড়ার গল্প হচ্ছে সম্পাদকের সাথে,
গল্প হচ্ছে প্রকাশকের সাথে, গল্প হচ্ছে লেখকের সাথে। লেখকের সাথে। কোনো তিক্ত অভিজ্ঞতা আছে বা কোনো অভিজ্ঞতা যেটা এখনো মনে তিক্ত, হয় যে তীক্ষ্ণ, তীব্র যেভাবেই বলেন না কেন। মজার এনিথিং আমাদের আমরা জানতে প্রভাবিত চাই। হচ্ছে আমরা ওনাদের ভাষার আসলেই। ব্যবহারে। প্লিজ। আসলে হচ্ছে আমাদের দেশে আসলে একটু মানে দুঃখের কথা যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা এরকমভাবে এখনো দাঁড়ায় না আর কি। আমরা যারা হচ্ছে স্ট্রাগল করে যাচ্ছি যে কিছু একটা হোক, আমাদের সব কিছু মিলে আর কি, কারণ বই কেন্দ্রিক না আর কি, ইলাস্ট্রেশন, প্রচ্ছদ, এই ব্যাপারটা একটা রেভলিউশন করতে পারে আর কি। কারণ হচ্ছে বইয়ের ক্ষেত্রে হয় কি, বইয়ের মলাটটা যেমন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আর প্রকাশক যে লেখক সে অবশ্যই চায় আমার বইয়ের কাভারটা যে করবে খুব দুর্দান্ত কিছু চাই। অবশ্যই। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয় অনেক সময় এটা হয় যে আমি সাধারণত টেক্সট পড়ে হচ্ছে কাজ করি, তো অনেক সময় যে টেক্সটটা ভালো লাগে না তেমন, কিন্তু করতে হয়। হ্যাঁ, কাজ তখন তো। আমি না করতে পারি না, কেননা হচ্ছে যে আমি যদি না করি তো উনি হচ্ছে ধরেন এই সময় মেলার সময়টা আসলে খুব মানে শিডিউল থাকে, অনেকে সারা বছর ধরে অপেক্ষা করে যে আমাদের একটা মেলা একটা বই আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেকটা যারা প্রচ্ছদ নিয়ে কাজ করে, প্রচ্ছদ নিয়ে খুব বাংলাদেশে খুব মানে এই সেক্টরটায় খুব কম মানুষ কাজ করে আর কি। মানে আমি চাই আসলে অনেক মানুষ কাজ করুক আর কি। তো স্বাভাবিকভাবে আমার কাছে যারা প্রচ্ছদ করতে আসে তো একটু মানে চাহিদা থাকে যে নোমান ভাই আমার কাভারটা এমন করে করে দিবেন। তো যখন বলে এমন ভাবে করে দিবেন তখন আমার সন্দেহ হয় যে আমি একটু পড়ে দেখি জিনিসটা কেমন। তো দেখা গেল একবার হচ্ছে একটা থ্রিলার, আমি থ্রিলার কাজটা একটু কম করি কারণ থ্রিলারটা হচ্ছে আমার অভিজ্ঞতাটা কম। তো উনি আমাকে বললো এটা থ্রিলার না, এটা হচ্ছে একটা রোমান্টিক ঘরানার উপন্যাস। তো হচ্ছে আমি আসলে নামটা শুনে আমি ভাবছি বোধহয় হ্যাঁ আসলেই বোধহয় এরকম, রোমান্টিক হবে। হ্যাঁ রোমান্টিক হবে। তো রোমান্টিক আমি হচ্ছে বললাম আপনি যদি পাণ্ডুলিপিটা এখনো রেডি না হয় ওরা আমাকে একটু জাস্ট হচ্ছে সিনপসিসটা দেন বা সারাংশটা দেন, আমি একটু পড়ি। প্লটটা বলেন হ্যাঁ, আমাকে, প্লটটা আমি বলেন। না হলে আমি কিভাবে না হলে আঁকবো? কিভাবে করবো? তো উনি দিতে চাচ্ছিল না। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি করতে পারবো না, কারণ হচ্ছে আপনার বইয়ের কাভারটা হচ্ছে আপনার, কিন্তু ওইখানে আমার নামটা ওখানে লেখা থাকবে। জি। হ্যাঁ, তো আমি হচ্ছে এমন কিছু করতে পারবো না যেটা হচ্ছে আপনার যেটা দায় দায়িত্ব আমি নিতে পারবো না। নিতে পারবো না আর কি। তো গেল তারপর শেষে এসে বললো, এই কিছুদিন আগের ঘটনা, তো উনি হচ্ছে বলল যে আসলে আমি একটা থ্রিলার এটা মূলত, কিন্তু আমি চাচ্ছিলাম একটা রোমান্টিক cover কাভার হোক। প্রচ্ছদ হোক। তো আমি হাসলাম, তারপর ওনাকে বললাম যে আসলে লুকোচুরির কিছু নাই, আপনি যে লিখছেন আপনি রাইটার, আপনি সিরিয়াস আর কি, আপনি যেটা লিখতে চাচ্ছেন বা যেটা প্রকাশ করতে চাচ্ছেন ওটা বলবেন। এখন কেউ নিল বা না নিল এটা তার ব্যক্তিগত বিষয়। এখন আপনার যেটা ভালো লাগে আপনি করবেন। আপনার যদি মনে হয় যে রোমান্টিক হচ্ছে একটা কাভার আপনার পছন্দ, আপনি রোমান্টিক উপন্যাস লেখেন, কিংবা চেষ্টা করেন, বাকিটা হয়ে যাবে আশা করি যদি চেষ্টা করেন আর কি। না এমন হচ্ছে প্রতি বছর তো মেলা কেন্দ্রিক হচ্ছে একটু ব্যস্ত থাকে, সারা বছরই কাজ থাকে, তবে মেলায় হলে একটু লেখকরা কবিরা আর কি একটু উৎফুল্ল থাকে, মানে একটা বই হোক। অবশ্যই। আমরা একটু ফরাদ নাইয়ার কাছে যেতে চাই, আপনার কাছ থেকে শুনছিলাম বইমেলার ভবিষ্যৎ কি দেখেন আপনি? দুজনের কাছে দুজনের কাছে একই প্রশ্ন, আগে একটু ফরাদের কাছ থেকে, দুজনে যেহেতু শৈশবের বন্ধু, শুনি আগে একটু। বইমেলার ভবিষ্যৎ এটা তো হচ্ছে ও যেটা বলতেছিল আর কি, যে আমাদের এখানে বই বা বইয়ের ইন্ডাস্ট্রিগুলো দাঁড়ায় নাই। তো বই হচ্ছে আমাদের কাছে কারা নিয়ে আসে? প্রকাশকরা। তো এইখানে বেশিরভাগ প্রকাশকরাই মানে দাঁড়াইতে পারে নাই, এরা এটা একটা লস প্রজেক্ট হিসেবে করতেছে। ইভেন পাঞ্জিরিও তাদের গাইড বইয়ের বাইরে অন্য বইগুলো দিয়ে ব্যবসা করতে পারতেছে না, সৃজনশীল বইয়ের। কিন্তু বইমেলাটা তো হয় সৃজনশীল বইকে ঘিরে। তো সৃজনশীল বইয়ের পাঠক আসলে অনেক কমে গেছে, কারণ এখন প্রিন্ট মানে মিডিয়া চেঞ্জ হয়েছে, ওয়েব সিরিজ আছে, নেটফ্লিক্স আছে, আপনার ওয়েব ম্যাগাজিন আছে, ইবুক আছে, নানা কারণে হচ্ছে মানে একদম যে প্রিন্টেড বুক এইটার একটা মানে চাহিদা কিন্তু কম্পারেটিভলি অনেক কমে গেছে, বিশেষ করে জেনজিদের কাছে বা আমাদের পরের যারা জেনারেশন আছে এদের কাছে। এরা বই পড়লেও এরা হচ্ছে কিন্ডেলে পড়ে বা অন্য আমরা ভাষায় সেই পড়ে। মাইগ্রেশনের দিকে যাচ্ছি কিনা, কি মনে হয়? আমাদের কাছে আর 30 সেকেন্ড মতো সময় আছে। আলনোমান, এই মাইগ্রেশনের জন্য আমরা প্রস্তুত কিনা? না, আমরা আসলে যেতে চাচ্ছি আবার চাচ্ছি না। যারা হচ্ছে 80 বা 90 এই দশকগুলো হচ্ছে দেখেছে বা আমাদের সিনিয়র যারা আছে
তারা এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। আমরা পারছি, মানে আমরা হচ্ছে আশা করছি যারা জেনজি বা এর পরের জেনারেশন, তারা হচ্ছে মানে মূল ব্যাপারটা তো আসলে সাহিত্যের রস অন্বেষণ বা বিষয়টা এমন, তো সেক্ষেত্রে সেটা মানে হার্ড কপি বা সফট কপি হোক, এটা কোনো বিষয় না। বাহ, হ্যাঁ, চমৎকার। এটা হচ্ছে আমার মনে হয় যে বই যে কাগজেই বের হতে হবে এমন কোনো বিষয় না আর কি। তবে নতুন কাগজের মধ্যে একটা মজার গন্ধ হ্যাঁ, আছে, যেটা মিস করবো আর কি সেটা আমরা সবাই। অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই চমৎকার শৈশবের বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকুক আরো শত সহস্র বছর। আপনাদের লেখনী এবং সৃষ্টির মাধ্যমে তা নতুন নতুন রূপ পাক, এটাই প্রত্যাশা।